আমাকে বিশ্বাস করো জান, আমি কিচ্ছু করিনি। তোমার ভাবি আমাকে ফাঁসাচ্ছে যাতে তুমি আর আমি এক না হতে পারি। তুমি না বলতে তোমার ভাবির সাথে তোমার সম্পর্ক ভালো না? ওই মহিলা এই কারণেই এখন এইভাবে প্রতিশোধ নিচ্ছে। অরোরা থমকে মেসেজটার দিকে চেয়ে থাকে। এরপর সময় কত অতিবাহিত হয়েছে তার খেয়াল নেই, তবে তার মন দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছে এরই মধ্যে। ডুবন্ত মানুষ যেমন কোনো খড়কুটা পেলে আঁকড়ে ধরে, অরোরাও যেন তেমনিভাবে এই সম্ভাবনাটাকে আঁকড়ে ধরতে চাইল বাঁচার আশায়। সত্যিই তো, এমনটা তো অসম্ভব কিছু নয়। যদি তার প্রতি আক্রোশের কারণে এমন চক্রান্ত তো করতেই পারে। প্রতিশোধ পরায়ণ নারীর দ্বারা সম্ভব নয় এমন কাজের অস্তিত্ব পৃথিবীতে খুব কমই আছে। অরোরা দ্রুত টাইপ করো। তুমি আমাকে ঠকিয়েছো রবিন। আমি কিভাবে তোমার কথা বিশ্বাস করব? মেসেজ তাৎক্ষণিকভাবেই সিন হলো। ওপাশ থেকে দ্রুত প্রত্যুত্তর আসলো। তুমি আমাকে এক্সপ্লেইন করার সুযোগ দাও প্লিজ। আমি তোমাকে সব খুলে বলতে চাই। আমাকে খুব বাজেভাবে ফাঁসানো হয়েছে। অরোরা দ্বিধান্বিত বোধ করলো। ফোনটা বিশ্বাস করবে সে কে সত্যি বলছে? বলো, আমি শুনেছি। এভাবে মেসেজে বা কলে নয়, আমি তোমার সাথে সামনাসামনি দেখা করে সব বলতে চাই। প্লিজ আমাকে এই লাস্ট বারের জন্য হলেও ট্রাস্ট করো। এরপর আমি তোমার কাছ থেকে আর কিছুই চাইবো না। ট্রাস্ট মি। সব শোনার পর যদি তোমার মনে হয় আমি সত্যি বলছি, আমি ভিকটিম কিংবা প্রতারক, তখন তোমার যা খুশি আমার সাথে করতে পারো। আই হ্যাভ নো প্রবলেম জান। অরোরা ভীষণ দ্বিধাগ্রস্ত হয়ে মেসেজটার দিকে তাকিয়ে রইল। সে কি শেষবারের জন্য এই একটা চেষ্টা করবে? রবীন তো সব এক্সপ্লেন করতে চাইছে, সুযোগ দেওয়া উচিত তাকে। জান্নাত সবে রান্না শেষ করে একটু জিরিয়ে নেওয়ার জন্য বসেছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে কতটা বিমর্ষ ভেতর থেকে। গত 2 দিনে কত কি হয়ে গেল। জ্যোতি সকালে এসেছিল তার সাথে দেখা করতে, একে একে বলে গেছে প্রতিটা ঘটনা। জান্নাত সেসব শুনে আরও বিমর্ষ হয়ে গেছে। রবিনের সাথে তার কোনো রকম যোগাযোগ হয়নি গত 2 দিনে। দ্বিধায় ভুগে কয়েকবার কলও করেছে, কিন্তু ধরেনি। সত্যি বলতে জান্নাত ভেতরে ভিতরে ভীষণ ভয় পেয়ে আছে। যোগের মাথায় নিজের সংসার বাঁচাতে কী থেকে কী করেছে তখন একদমই মাথায় কাটেনি। ঝড়ের তাণ্ডব শেষ হওয়ার পর যেন তার হুঁশ ফিরেছে। আসিফের অস্বাভাবিক নীরবতা তাকে ভয় পাইয়ে দিচ্ছে। সে যদি তাকে ত্যাগ করে, এত কিছু হয়ে গেছে, আসিফ বুঝি টের পায়নি এসবে জান্নাতেরও হাত ছিল? একবারও তার সাথে বোঝাপড়া করার জন্য এই 2 দিনেও সে আসার সময় পায়নি। জ্যোতির শ্বশুর বাড়ির লোকেরা নাকি সত্যি সত্যি প্রতারণার মামলা করেছে চৌধুরীর পরিবারের ওপর। এসব শোনার পর জান্নাতের অস্থিরতা আরও বেড়ে গেছে। এত সব ভাবনার মধ্যেই দরজায় কড়া নাড়ার শব্দে জান্নাত সচকিত হয়ে গেল। গায়ের ওড়না দিয়ে কপালের বিন্দু বিন্দু ঘাম মুছে ভয়ে ভয়ে এগিয়ে গেল সে দরজার দিকে। হুম। জান্নাতের কণ্ঠ অজান্তেই একটু কেঁপে উঠল, কিন্তু তার প্রশ্নের বিপরীতে কোনো জবাব ভেসে এলো না ওপাশ থেকে। জান্নাত কণ্ঠে জোর এনে আবার প্রশ্ন করল। হুম। একটু সময়ের নীরবতা, তারপরই ভেসে এলো শান্ত কণ্ঠ। জান আমি। জান্নাতের পুরো ভিত যেন নড়ে গেল এই একটি কণ্ঠে। ভেতরে অদ্ভুত এক শিহরণ টের পেল। সে কি ভয় পাচ্ছে? জান্নাত সাহস সঞ্চয় করে সময় নিয়ে দরজা খুলে দাঁড়ালো। সামনের মানুষটিকে দেখে তার পৃথিবী যেন দূরে উঠল। নাকে স্প্রিন্ট লাগানো, কপালে গালে কয়েক জায়গায় ওয়ান টাইম লাগিয়ে রাখা, চোয়ালে গালে খোঁচা খোঁচা দাড়ি, চোখ কেমন লালচে হয়ে আসে। অদ্ভুত এবং বিভীষিকাময় লাগছে আসিফকে দেখতে। জান্নাতের চেহারায় অজান্তেই ভয় ফুটে উঠল। পায়ে মৃদু কাঁপন অনুভব করল সে। আসিফ কেমন অদ্ভুতভাবে আবেগপ্রবণ স্বরে ডাকল, জান্নাত। জান্নাতের ভেতর যেন তোলপাড় আরম্ভ হলো। মনে রইল না জ্যোতির সতর্কবার্তা, সাবধানে থাকার উপদেশ, সব ভুলে বসল সে ওই একটু মায়া ভরা ডাকে। অশ্রুসিক্ত চোখে চেয়ে রইল সে তার স্বামীর দিকে। আসিফ দ্রুত এগিয়ে গিয়ে জান্নাতকে জড়িয়ে ধরল আচমকা। মেয়েটার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল সে। জান্নাত টাল সামলাতে না পেরে কিছুটা পিছিয়ে যায়, কিন্তু আটকাতেও পারে না নিজেকে। সেও জড়িয়ে ধরে মানুষটাকে। দীর্ঘক্ষণ পর আসিফ তাকে ছাড়ে। ইতিমধ্যে জান্নাত ফোপাতে আরম্ভ করে দিয়েছে। রবিন নাক টানতে টানতে বলল, আমি তোমাকে অনেক মিস করেছি জান। জান্নাত ভীষণ আবেগপ্রবণ হয়ে যায়। রবিন কণ্ঠে অপরাধবোধ ঢেলে বলল,
আমাকে মাফ করে দাও প্লিজ। জান্নাতের কান্নার বেগ বেড়ে যায় এতে। শরীর কাঁপতে থাকে কান্নার দমকে। রবিন আগলে নেয় জান্নাতকে। মেয়েটা স্বামীর বুকে আশ্রে পড়ে হু হু করে কাঁদতে থাকে। কিছুটা সময় পর জান্নাত কিছুটা স্থির হয়, তবুও একইভাবে পড়ে রয় আসিফের বুকে। আচমকা তার মাথাটা যেন ঝাঁকি খেয়ে পেছনে হেরে গেল তীব্র গতিতে। ক্ষণকালের মধ্যেই টের পেল চুলের গোড়ায় একটা শক্ত হাতের অস্তিত্ব। আচম্বিত এমন ঘটনায় জান্নাত বিস্মিত হতেই ভুলে গেল। তাকে আরও তাজ্জব করে দিয়ে রবিন হিসহিসিয়ে চাপা কণ্ঠে বলে উঠল, আমার বাড়া ভাতে ছাই দেওয়ার সাহস তোকে কে দিয়েছে ফকিন্নি? আমার পেছনে গোয়েন্দাগিরি করার এত শখ? তোর শখ আমি এমনভাবে মেটাবো যে অন্য কোনো শখ পূরণ করার জন্য বাইচা থাকবি না, ফকিন্নি কোথাকার। জান্নাত হতভম্ব হয়ে গেল, কিন্তু চুলের গোড়ায় টানটা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। তাই আর্তনাদ করে উঠল সে। আসিফ ছাড়ো, ব্যথা পাচ্ছি আমি। তোরে আদর করার জন্য ধরেছি নাকি শালি? আসিফ অশ্রাব্য ভাষায় গালাগালি করতে থাকে, সাথে চলতে থাকে চড় থাপ্পড়। জান্নাত ছটফট করতে থাকে তার হাত থেকে ছাড়া পাওয়ার জন্য। একটা পর্যায়ে আসিফ জান্নাতের চুল ধরে টেনে হিড়হিড় করে নিয়ে আসে দেয়ালের সামনে। মেয়েটা কিছু বুঝে ওঠার আগেই মেয়েটার কপাল সজোরে ঠুকে দেয় দেয়ালে। একবার, দুবার, তিনবার জান্নাতের মাথা ঝিমঝিমিয়ে ওঠে। অতপর তীক্ষ্ণ একটা চিনচিনে ব্যথা তীব্র গতিতে ছড়িয়ে পড়ে সমস্ত নিউরনে। টের পায় ক্ষীণ উষ্ণ লৌহ দ্বারা গড়িয়ে নামছে কপাল বেয়ে। যন্ত্রণায় মেয়েটা কোকে ওঠে, কিন্তু তার ব্যথা দূরধ্বনি বেশি দূর যেতে দেয় না মুখে সারাশির মতো চেপে বসা আসিফের শক্ত হাত। কানের কাছে শুনতে পায় আসিফের তীব্র হিসহিসানি। চুপ, একদম চুপ। একটা টু শব্দ হইলে তোরে এখানে গাড়ায় ফেলবো। জান্নাতের মনে হলো তার চোখের সামনে কিয়ামত নেমে এসেছে। সব কেমন লন্ড ভণ্ড মনে হচ্ছে তার কাছে। কি থেকে কি হলো এখনো তার ঠিকঠাক বোধগম্য হচ্ছে না। আসিফ তাকে টেনে হিঁচড়ে ঘরের মাঝখানে নিয়ে এলো, তারপর সজোরে লাথি কষালো তার পেটে। জান্না তা শব্দ করে কোকিয়ে উঠল আঘাতের দরুন। আসিফ লাগাতার অশ্রাব্য ভাষায় তাকে বকে চলেছে তখনও, সেই সাথে সমান তালে হাত পা চালাচ্ছে। আসিফ আচমকা ভীষণ জোরে একটা ঘুষি মেরে বসলো জান্নাতের গাড়ে। জান্নাতের পুরো মুখ ঝনঝনিয়ে উঠল তৎক্ষণাৎ। কয়েক মুহূর্তের মধ্যেই তার মুখের ভেতরটা রঞ্জিত হয়ে উঠল, জিভে ঠেকল নোনতা স্বাদ। গালটা দাঁতে লেগে ভেতরে কেটেই গেছে বিশ্রীভাবে। মেয়ে কই তোর? হঠাৎ অপ্রকৃতস্থের মতো বলে উঠে আসিফ। জান্নাতের অর্ধচেতন মস্তিষ্ক মুহূর্তেই সচেতন হয়ে উঠল। ভয়ে যেন সারাশির মতো চেপে ধরল তাকে আষ্টে পৃষ্ঠে। আসিফ রুমে যেতে নিলে জান্নাত হামাগুড়ি দিয়ে বাধা দিতে চায়, কিন্তু আসিফ নির্মমভাবে তাকে লাথি মেরে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই আফরাকে করে করে নিয়ে এলো। মেয়েটা ঘুমে চোখ কষলাচ্ছে, ঘুম ভাঙিয়ে নিয়ে এসেছে জানোয়ারটা। জান্নাতের কাছে বসে আসিফ ঠান্ডা গলায় হুমকে দিল, তোর মেয়ে নিয়ে যাচ্ছে জিম্মি হিসেবে। যদি কাউকে টু শব্দও কিছু বলিস বা পুলিশের কাছে যাওয়ার চেষ্টা করিস বা তোর পীড়িতের বান্ধবীকে জানানোর চেষ্টা করিস, তাহলে মনে রাখিস এই তোর মেয়েকে তোর শেষ দেখা। ইহ জন্মে আর কোনোদিনও চোখে দেখবি না এটাকে। জান্নাত ফুপিয়ে কেঁদে উঠল। কি অবলীলায় আসিফ কথাটি বলে ফেলল। চুপ, কোনো সাউন্ড না। আমার কথা শুনলে মেয়ে ফেরত পাবি, নয়তো। বাকিটা উচ্চ রাখল সে, কিন্তু প্রচ্ছন্ন হুমকি বুঝতে বেগ পেতে হলো না জান্নাতের। মেয়েরে কোথায় গিয়ে নিয়ে আসবি সেটা জানাইয়া দিব। আর এই যে তোর ফোন আমার কাছে। তুই তো আস্ত এক মাতারি, যার খাস তারই হাড়ি ফুড়া করস। এখন কি করস কওয়া যায় না, তাই ফোন এটা আমার কাছেই থাকুক। যা বলছি ঠিকঠাক মনে থাকে জানো। কথার একটু নড়চড় হলে তোর মেয়ের কোনো গ্যারান্টি নাই, বুঝেছিস? জান্নাত হামাগুড়ি দিয়ে আসিফের পা ধরতে চায় বাধা দেওয়ার উদ্দেশ্যে, কিন্তু আসিফ লাফ দিয়ে সরে যায়। আসিফ এমন করছো কেন? ওকে কই নিয়ে যাচ্ছে? ও তো আমারও মেয়ে। কোল যে কাঁপে না তোমার? আসিফের মুখে কুটিল এক হাসি ফুটে ওঠে। তাই না? আমার মেয়ে সেহেতু ওর সাথে আমি যা ইচ্ছা করতে পারি, কি বলিস? জান্নাত বোবা হয়ে চেয়ে থাকে মানুষরূপী অমানুষটার চেহারায়। আসিফ চলে যেতে নিয়ে আবার ঘুরে দাঁড়ায়, তারপর শেষবারের মতো জান্নাতের বুকে আরও একটা লাথি মেরে বসে। তার মুখের পৈশাচিক হাসিটা তখন দেখার মতো ছিল, এত বিভৎস। জান্নাত রক্তাক্ত হয়ে মেঝেতে পড়ে থাকে, আধো আধো চোখে দেখতে থাকে তার কলিজার টুকরাকে।
নিয়ে দরজা দিয়ে বের হয়ে যাওয়ার অত অমানুষটাকে। নিয়তি যেন তাকে দেখে ক্রূর এক হাসি হাসল। বাহ, ভালোবাসার যোগ্য প্রতিদানই পেয়েছে সে। অরোরা হালকা প্রসাধনী ব্যবহার করে চেহারার বিমর্ষ ভাব আড়াল করে নিল। রেডি হয়ে নিজের পার্স হাতে বেরিয়ে এলো রুম থেকে। সিঁড়ি বেয়ে ড্রয়িং রুমে আসতেই দেখে ড্রয়িং রুমে ফারিয়া বসে আছেন। অরোরাকে দেখে তিনি উদ্ভ্রান্তের মতো উঠে দাঁড়ালেন। কোথাও যাচ্ছ? অরোরা কিছু বলতে গিয়েও থেমে যায়। মাকে এখনই বলা যাবে না সে রবিনের সাথে বোঝাপড়া শেষ করতে গিয়েছে। বোঝাপড়া শেষ হোক, সব শুনে তারপর সামনে যা করার করবে সে। তাই থেমে ঠান্ডা মাথায় বলল, আমি একটু বাইরে যেতে চাচ্ছি, একটু একা থাকতে চাই আমি। ফারিয়া উদ্বিগ্ন হয়ে দ্রুত তার দিকে এগিয়ে এলো। এখন এই অবস্থায় তোমার বাইরে যাওয়ার দরকার নেই। অরোরা শীতল কণ্ঠে বলল। কেন? কোনো অবস্থা? কি হয়েছে আমার? ফারিয়া কাঁদো কাঁদো হয়ে বললেন, অরু, মা আমার, একটু শক্ত হসো না, এভাবে ভেঙে পড়ো না। জানি তোমার সাথে ভালো কিছু হয়নি, কিন্তু তাও নিজেকে সামলাও, আমরা আছি তো। ওমা, তুমি এত হাইপার হচ্ছ কেন? কি হয়েছে আমার সাথে? কিচ্ছু হয়নি। এমন ইনসিডেন্ট প্রতিদিন অসংখ্য মেয়ের সাথে হয়। আমি এত দুর্বল চিত্তের না যে নিজেকে সামলাতে পারবো না। আমার এখন নিজেকে একটু সময় দেওয়া প্রয়োজন। একটু সময় দিলে আমি ঠিক হয়ে যাব। তুমি টেনশন নিও না। ফারিয়া হকচকিয়ে গিয়ে মেয়ের দিকে তাকালেন। এই অরোরা আর তার গত 3 দিনের অরোরার সাথে যেন আকাশ পাতাল তফাৎ। বিষয়টা তাকে বিস্মিত করছে। তবুও একটু স্বস্তি বোধ করেন মেয়ের ভেতরে স্থিতি দেখতে পেয়ে। মা, আমি যাই, একটু ঘুরে ফিরে আসি বাইরে থেকে, বেটার ফিল করব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। লাগবে না মা, আমি এইটুকু একা থাকতে চাই, বলেছি তো। অরোরা নরম গলায় বলে। ফারিয়া আর দ্বিমত করলেন না। তার নিকট মেয়ের মানসিক শান্তি এই মুহূর্তে মুখ্য। ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম, কিন্তু সাবধানে থাকবে। কতক্ষণের জন্য বের হচ্ছ? বেশিক্ষণ বাইরে থাকার দরকার নেই। এই 2-3 ঘন্টা। আর আমাকে কল টল দিয়ে ডিস্টার্ব করো না, কেমন? আমি কিছুটা সময় সবার থেকে দূরে থাকতে চাই, তাই ফোনটা অফ রাখবো। ফারিয়া প্রতিবাদ করে কিছু বলতে চাইল, কিন্তু অরোরা থামিয়ে দিল। মা প্লিজ, আমি একটু মানসিক শান্তি চাই। এখন তোমরা অন্তত আমাকে প্রেশার দিও না। ফারিয়া দমে গেলেন। মেয়েকে বাধা দেওয়ার সাহস হলো না তার। অরোরা বেরিয়ে গেল শাহবাজ ম্যানশন থেকে। কিন্তু বোকা মেয়েটি কল্পনাও করতে পারো না তার সাথে কি হতে যাচ্ছে। চোখ খোলার পর নিজেকে মাঝারি সাইজের আবদ্ধ একটা কামরায় বাধা অবস্থায় পেল অরোরা। ঘরের সিলিংয়ে কম পাওয়ারই একটা টিউবলাইট জ্বলছে। কতক্ষণ চোখ পিট করে চোখ এই অবছা আলোয় সরে নেওয়ার চেষ্টা করলো সে। মনে করার চেষ্টা করলো সে এখন কোথায় আছে, কিন্তু কিছুই মনে করতে পারছে না সে তাৎক্ষণিকভাবে। ছাড়া পাওয়ার জন্য চেয়ারে বাঁধা দুটি হাত মোচড়ামুচড়ি করা আরম্ভ করে দিল, কিন্তু হাতের চামড়া ছিলে যাওয়া ছাড়া কোনো লাভ হলো না। একটু স্থির হওয়ার পর তার আবছা আবছা ভাবে মনে পড়তে শুরু করলো আগের ঘটনাগুলো। সে তো রবিনের সাথে ছিল। বাসা থেকে রিকশায় করে কিছুটা দূরে নেমে তার জন্য অপেক্ষারত রবিনের গাড়িতে উঠেছিল। তারপর আর কিছু মনে নেই। রবিন কোথায়? অরোরা অস্থির হয়ে রবিন রবিন বলে চিল্লিয়ে ডাকতে থাকে, কিন্তু কেউ আসে না তার চিৎকার শুনে। ধীরে ধীরে অরোরার মস্তিষ্ক বিপদ সংকেত সম্পর্কে সচেতন হতে শুরু করে। কে নিয়ে এসেছে তাকে এখানে? রবিনকে কোথায় রেখেছে? তারা কি কিডন্যাপারদের চক্করে পড়েছে? ভয়ে অরোরা ফুঁপিয়ে উঠল। নিজেকে সামনে পুরো ঘরে চোখ বোলাতে থাকলো ভয়ার্থভাবে। ঘরের দেয়ালের এক পাশে অনেকগুলো লোহার রডসহ কি যেন রাখা, আরেক পাশে সিগারেটের বেশ কিছু উচ্ছিষ্ট, সাথে কয়েকটি প্লাস্টিকের বোতল খালি অবস্থায় পড়ে আছে। তার সম্মুখের লোহার দরজাটা সম্ভবত বাহিরে দিয়ে আটকানো। পেছনের সাইড তো সে দেখতেই পারছে না পিঠ বরাবর হওয়ায়। রুমের স্ত্রী দেখে তার ভয়ে যেন দ্বিগুণ বেড়ে গেল। এরপর কত সময় অতিবাহিত হয়েছে মনে নেই, তবে অরোরা আন্দাজ করলো 10-15 মিনিট পর বাইরে থেকে ছিটকানি খোলার আওয়াজ পেল সে। মুখ তুলে তাকিয়ে দেখে তৎক্ষণাৎ দরজা খুলে কেউ একজন ঢুকেছে। হাতে একটা চেয়ার ক্যাচ ক্যাচ শব্দ টেনে তার সম্মুখে বসল লোকটা। রবিন? অরোরা প্রায় চিল্লিয়ে বলল, রবিন,
এটা কি ধরনের ফাজলামো? আমাকে এখানে বেঁধে রাখার মানে কি? আমাকে তুমি বেঁধেছো? জলদি খুলো, না হলে তোমাকে জবাই করে ফেলবো। রবিন শান্ত কণ্ঠে বলল। খোলার উদ্দেশ্যেই তো বেঁধেছি। আমার কথা ঠিকঠাক শোনো, তাহলেই খুলে দেব। মানে, আর ইউ মেট? আমার ভাই তোমাকে খুন করে ফেলবে যদি জানতে পারে তুমি আমার সাথে এমন কিছু করেছো। সব নষ্টের গোড়া তো তোমার ভাইই। মানে? পানি খাবে ডার্লিং, পিপাসা পেয়েছে? অরোরা দাঁত কিরমির করে বলল। তোমার রক্ত খাবো, এতে যদি পিপাসা কিছুটা কমে আমার। রবিন শব্দ করে হেসে ফেলল। তোমার তেজ জিনিসটা অদ্ভুত, এখনও কমে নাই। যদিও আমি তেজি মেয়ে পছন্দ করি না, পছন্দের লিস্টে অলওয়েজ ভোলা ভোলা বোকাশোকা মেয়ে মানুষ থাকে, কিন্তু তোমার ক্ষেত্রে বিষয়টা ব্যতিক্রম। মাঝে মধ্যে টেস্ট ব্যাড ব্যতিক্রম কিছু চায়। অরোরা শান্ত হয়, নাকের পাটা ফুরিয়ে বলে। আমাকে কিডন্যাপ করেছো তুমি, এখন আমার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করবে, তাই তো? রবিন হাসতে শুরু করে কথাটা শুনে। অরোরা তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দেখতে থাকে সেটা। তোমার কি মনে হয় টাকা পয়সা কম আছে আমার? শেষমেশ মেয়ে অপহরণ করে টাকা কামাইতে হবে আমাকে? অরোরা এবার কিছুটা ভীত হয়, কিন্তু নিজের মধ্যেই সেটা চেপে রেখে বলল। তাহলে কিসের জন্য আমাকে এনেছো এখানে? রবিন প্রত্যুত্তরে কিছুক্ষণ স্থির হয়ে চোয়াল শক্ত করে অরোরার দিকে চেয়ে থাকে, তারপর দাঁতে দাঁত চেপে বলে। তোমার পরিবারকে শিক্ষা দেওয়ার জন্য সবার সামনে আমাকে, আমার ভাইকে মারধর করেছে, আমার বাবাকে গালমন্দ করেছে। তোমার ভাই আমাকে যা পেরেছে তাই বলেছে। আমার পরিবারের উপর মামলা করেছে তোমার পরিবার। তোমার মনে হয় এত কিছুর পরেও আমি ছেড়ে দেব তোমাদের? অরোরা এবার ক্ষেপে যায়। আমার ভাই যা যা করেছে একদম ঠিক করেছে। তুমি ভালো, আমাকে ঠকাওনি তুমি। এক বাচ্চার বাপ হয়ে আমার সাথে সম্পর্কে জড়াওনি। রবিন হিংস্র হয়ে বলে। এত সব যখন বের করেছে, তখন বিয়ের কথা পাকাপোক্ত হওয়ার আগেই কেন বের করলো না? বিয়ের কথা সবাইকে জানানোর পর এই ধরনের ঢঙ্গের কি মানে? অরোরা বিস্মিত হয়ে চেয়ে থাকে, এই ছেলে আদৌ সুস্থ মস্তিষ্কের তো? অরোরার নিজেকে কষে কয়েকটা চড়থাপ্পড় মারতে ইচ্ছে করল, জেনে বুঝে বিপদ বয়ে এনেছে ঘাড়ি করে। রবিন, আমাকে ছেড়ে দাও, আমি বিষয়টা চেপে যাব। নয়তো তুমি কল্পনাও করতে পারবে না আমার বাবা ভাই তোমার কি হাল করবে। রবিন মেনে নেওয়ার ভঙ্গিতে বলল। ঠিক আছে, ছেড়ে দেব। আমার কথা শুনে নাও চুপচাপ, কোনো রকম ঝামেলা ছাড়া চুপচাপ বিয়ে করে নাও আমাকে। কাগজপত্রের ব্যবস্থা আমি করে নিয়েছি। মানে? রবিন নির্লিপ্ত ভঙ্গিতে বলল। নেহাত তোমার ওপর মন এসে গিয়েছিল আমার, তাই বিয়ে পর্যন্ত আগিয়েছিলাম পারিবারিকভাবে, নয়তো আমার জন্য কি মেয়ের অভাব ছিল? বলে থামে সে, তারপর হিংস্রভাবে বলল। কিন্তু এখন আমার জেদ চেপে গেছে। তোমার ভাই আমাকে কী সব বলেছিল জানো? লুচ্চা, লাফাঙ্গা, জোচ্চোর, আরও কী তাই না? এখন যখন তার বোন এই লুচ্চা লাফাঙ্গাকেই বিয়ে করবে, তখন দেখব সে কি করে। তার মুখের রং পরিবর্তনটা আমি অনেক আনন্দ নিয়ে দেখব। আমার পরিবারের ওপর মামলা করেছে তাই না? সব সুদে আসলে মিটিয়ে দেব হারামিটাকে। কোথাও মুখ দেখানোর অবস্থায় রাখিনি আমাদেরকে। অরোরাও দাঁত কিরমির করে হিংস্র ভঙ্গিতে বলল। আমার বাবা তোকে তো খুন করবেই করবে, সেই সাথে আমাকেও করবে এমন কিছু হলে। এখনো চিনিসনি আমার বাপ ভাইকে। আমি তোকে বিয়ে করে নেব, আর আমার ফ্যামিলি আমাকে ফুল দিয়ে বরণ করে নেবে, তাই না? রেডিকিউলাস। মরে গেলেও তো আমি তোকে বিয়ে করব না এখন। ওকে ফাইন, না করো বিয়ে। যতক্ষণ না নিজ ইচ্ছায় আমাকে বিয়ে করতে রাজি হচ্ছিস ততক্ষণ এইখানেই পড়ে থাক। সেটা হোক 1 ঘন্টা, হোক 1 দিন, অথবা হোক 1 বছর। তোরে আমি এমনি এমনি ছাড়তেছি না। তোর ফ্যামিলির তেজ আমিও দেখে ছাড়ব। আমাকে হয়তো এতক্ষণে খোঁজা শুরু হয়ে গেছে। তোরে একবার পাইলে ছিঁড়ে খাবে, দেখিস। ওহো, ভালো কথা মনে করেছিস। তুই আমার কাছে আসছস এটা তো কেউ জানে না, তাহলে আমাকে সন্দেহ করার তো কোনো লজিকই নাই। এর মধ্যে যদি তোর বাপের নাম্বারে সুইসাইড নোট পাঠাই, তাহলে তো আর তোরে খুঁজবে, তোর লাশ খুঁজবে তোর ফ্যামিলি। কি বলিস? তোর ফোনটাও তো আমার কাছে, পাসওয়ার্ডও জানি। আমার কাজ আরও ইজি হয়ে যাবে। অরোরা তীব্র আক্রোশে ফেটে পড়ল, কতক্ষণ গালমন্দ করে বলল। আমি আমার প্যারেন্টসকে কিছু বলেছি, কিন্তু আমার ভাবিকে ঠিকই বলে এসেছি।
এতক্ষণে নিশ্চয় ভাবি ভাইয়াকেও বলে দিয়েছে। রবিন পরিহাসের হাসি হেসে বলল, মিথ্যুক কথাকার, কথা ঘুরিয়ে লাভ নাই, আগেই বলে ফেলছিস সত্যি কথা। আচ্ছা তুই থাক এখানে, মশার কামড় খা, আমার কাজ আছে। বলেই রবিন শীষ বাজাতে বাজাতে চলে গেল। পেছন থেকে অরোরার রাগে চেঁচামেচি করতে থাকলো। অরোরা গিয়েছে প্রায় 4 ঘন্টার বেশি হয়ে গেছে। বাসার সবাই দুশ্চিন্তা শুরু করে দিয়েছে। সোহাইল সাহেব বিরক্ত হয়ে স্ত্রীকে বললেন, তুমি কি পাগল? ওকে এই অবস্থায় একা ছাড়লে কেন? একবারও আমাদের জানানোর প্রয়োজন মনে করলে না? দিন দিন বুদ্ধি হাঁটুতে নামছে, বেকুব কোথাকার। ফারিহা বিমর্ষ হয়ে নত মুখে বসে থাকেন। শাহরিয়ার পাইচারি করতে করতে অরোরার নাম্বারে ডায়াল করে, কিন্তু কল কানেক্ট হচ্ছে না, সুইচ অফ বলছে বারবার। গত 15-20 মিনিট ধরে সে চেষ্টা করে যাচ্ছে, বাকিরাও চেষ্টা করছে, কিন্তু ফলাফল একই। বাবা, কল যাচ্ছে না তো? শাহরিয়ার অস্থির হয়ে বলল। সোহাইল সাহেব এবার নড়ে চড়ে বসলেন। ভেতরে দুশ্চিন্তা তার পাহাড় সম হয়ে আছে। কতক্ষণ থম মেরে বসে থেকে ফারিয়াকে বললেন, ওর ফ্রেন্ডদের বাসায় গিয়েছে। নাম্বার আছে তোমার কাছে কারো? ফারিয়া করুণভাবে মাথা নাড়লেন। ও বলছিল একা থাকতে চাচ্ছে কিছুটা সময়। সোহাইল দাঁতের দাঁত পিষে বিড়বিড় করলেন, ইডিয়ট। বাবা, মিসিং রিপোর্ট করব? মাহিরা বলে উঠল। আরো কিছুক্ষণ অপেক্ষা করলে হয়তো হতো না। সোহাইল খেকিয়ে উঠে বললেন, ও ফোন রিসিভ করছে না, ফোন বন্ধ। আর অপেক্ষা করার কোনো মানে হয়? শাহরিয়ার, গাড়ি বের করো, থানায় যাচ্ছি আমরা। শাহরিয়ার বাবার কথা মতো কাজ করল। 15 মিনিটের মাথায় গাড়ি নিয়ে বাবা ছেলে কিছু জরুরি কাগজপত্র সমেত বেরিয়ে গেলেন। যদি এবার অস্থিরতা দেখছিল, আর তার নিজেরও চিন্তা হচ্ছে। জুবাইরকে মৃত্যুর কাছে রেখে এসেছে সে। ফারিয়াকে দেখলো হাতের আজনায় মুখ ঢেকে ফোপাচ্ছেন। মাহিরাও দুশ্চিন্তাগ্রস্ত। ভীষণ খারাপ লাগছে তার এই পরিস্থিতিতে। পায়ে পায়ে এগিয়ে গিয়ে শাশুড়ির পাশে বসল। প্রথমে দ্বিধাবোধ করল ভীষণ, তারপর দ্বিধা ছেড়ে আলতো হাতে শাশুড়ির পিঠে হাত বুলিয়ে দিয়ে নরম গলায় বলল, টেনশন করবেন না আন্টি, আল্লাহর কাছে দোয়া করেন যেন ওরু সহি সালামতে বাসায় ফিরে আসে। এমন উষ্ণ সহানুভূতিতে ফারিহার কান্নার তোর আরও তীব্র হলো। ফোপাতে ফোপাতে কান্না জড়িত কণ্ঠে বললেন, কিছুটা সময়, সব আমার দোষ। আমি কেন ওকে যেতে দিলাম আল্লাহ জানে না। আমার মেয়েটা কোথায় কোন বিপদে আছে। জ্যোতি সব ভেদ ভুলে ফারিয়া জড়িয়ে ধরল। আর্দ্র কণ্ঠে বলল, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। অরোরা ফিরে আসবে, নিজেকে দোষারোপ করবেন না প্লিজ। মাহিরাও এগিয়ে এসে মাকে সান্ত্বনা দিল। কলিং বেলের ঘন ঘন আওয়াজে জান্নাত ভীষণ কষ্টের সৃষ্টে মাথা তুলল। কপাল ফুলে তার দ্বিগুণ হয়ে গেছে, শরীরে মুখে বিভিন্ন জায়গায় কালশিটে দাগ, গাল ফোলা। শোকে ব্যথায় গতকাল থেকে জ্বরের ঘোরে আছে সে। মেয়েকে হারানোর শোক যেন ব্যথার উপরেও প্রকট হয়ে আছে। কাঁদতে কাঁদতে তার ভেতর অবশিষ্ট নেই আর কিচ্ছু। কলিং বেলের এমন হুঙ্কারে ব্যথায় শোকে জর্জরিত দেহ নিয়ে টলতে টলতে এগিয়ে গেল দরজার দিকে। কে এসেছে একবার জিজ্ঞেস করার প্রয়োজনও বোধ করল না। গায়ে ওড়না জড়িয়ে কাঁপা কাঁপা হাতে দরজা খুলে দিয়ে ঢুলো ঢুলো চোখে সামনে তাকালো। মনে হলো সে যেন স্বপ্ন দেখছে। আফরা, তার বুকের মানিক। অবিশ্বাস্য দৃষ্টিতে সে তাকিয়ে রইল রবিনের কোলে থাকা আফরার দিকে। আফরা মাকে দেখে ভীষণ খুশি হলো, ঝাঁপিয়ে পড়তে চাইল কাঁদো কাঁদো মুখ করে মায়ের কোলে, কিন্তু রবিন আটকে ফেলল। মেয়েটা কাঁদতে আরম্ভ করলেও মায়ের কোলে যেতে না পারার ব্যর্থতায়। জান্নাত হুঁশ ফিরতেই উদ্ভ্রান্তের মতো মেয়েকে কোলে নিতে চাইলে রবিন তাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে দরজা আটকে দেয়। জান্নাত হু হু করে কাঁদতে থাকে। আমার কোলে দাও ওকে, কি হাল করছে একদিনই তুমি ওর চেহারা এমন দেখাচ্ছে কেন? বলে নিজেই কেড়ে নিল মেয়েকে রবিনের কোল থেকে। নিজের ভগ্ন দেহ উপেক্ষা করে মেয়েকে কাঁদতে কাঁদতে অজস্র চুমুতে ভরিয়ে দিল। রবিন হাত দুটো আড়াআড়িভাবে ভাঁজ করে দৃশ্যটা দেখতে থাকে কঠিন মুখে। কিছুক্ষণ পর জান্নাতকে কাট কাট গলায় প্রশ্ন করে, মেয়েকে লাগবে তোর, নাকি নিয়ে যাব আমি? জান্নাত জ্বলন্ত দৃষ্টিতে তাকায় মানুষটার দিকে। মেয়েকে একদিন ঠিক মতো রাখতে পারোনি, নেওয়ার কথা কোন মুখে বলছো বেশরম?
রবিন রাগে জান্নাতকে মারতে এগিয়ে যায়। জান্নাত ভয় পেয়ে পিছিয়ে গেল তৎক্ষণাৎ। রবিন থমকে গিয়ে লক্ষ্য করে মেয়েটার সুন্দর মুখের বিভৎস রূপ, পুরো মুখ জুড়ে আঘাতের চিহ্ন এবং সেগুলো তাড়ি দেওয়া। ডাক্তার দেখায়নি মেয়েটা, ভেতরে অদ্ভুত এক শিহরণ টের পেল সে। মারার জন্য উঠানো হাতটা নামিয়ে নেয় আস্তে করে, তারপর কঠিন কণ্ঠে বলে, আমার সাথে মুখ সামলে কথা বলবি। কে বেশরম? আমি? তুই অনেক লজ্জাবান, তাই না? জন্যই তো প্রেমিকের হাত ধরে বাপ মা ছেড়ে পালিয়ে এসেছিলি। জান্নাত যেন বোবা হয়ে যায়, কেমন বোবা দৃষ্টিতে তাকালো রবিনের দিকে। সে তাকে মাত্র কি কথাটা বলল? তার পালিয়ে আসা নিয়ে খোঁটা দিল সে মাত্র। জান্নাতের আজ অনেক দিন পর চোখের সামনে বাবা মায়ের চেহারা ভেসে উঠল। মায়ের কান্নারত মুখটা ভাসতেই তার ভেতরে কান্না দলা পাকিয়ে উঠল। সে কোনো মরীচিকার জন্য নিজের পরিবার পরিজন ছেড়ে এসেছে। ঘৃণা ভরা দৃষ্টি হানল সে ওই মানুষটার দিকে। মুখ দিয়ে কিছু উচ্চারণ করতে তার রুচিতে বাঁধল। রবিন সেই দৃষ্টি উপেক্ষা করে বলল, তোর মেয়েকে তোর কাছে দেব, তবে শর্ত আছে। তোর আর আমার মধ্যে যাই হয়েছে সেটা তুই কাউকে বলতে পারবি না। যদি বলিস, জান্নাত তুই আমাকে চিনিস না, পাতাল থেকে হলেও তোকে খুঁজে বের করব, তারপর চিরে তুই ভাগ করে ফেলবো, তোকেও তোর মেয়েকেও। জান্নাত জোয়ার শক্ত করে হুমকিটুকু শুনল, তারপর শীতল কণ্ঠে বলল, আমার মেয়েকে আমার কাছেই দিচ্ছ তাহলে? শর্তে রাজি থাকলে। মঞ্জু, আমার ফোন? ওটা আমি ভেঙে ফেলেছি, তারপর কোথাও একটা ফেলে দিয়েছি, মনে নেই। জান্নাত শূন্য দৃষ্টিতে চেয়ে রইল সম্মুখে। সে এখন যেন কোনো অনুভূতির ঊর্ধ্বে চলে গিয়েছে। মনে থাকে যেন সব। বলেই রবিন চলে যাওয়ার জন্য পা বাড়ালে জান্নাত পেছন থেকে ডাকে, তুমি তাহলে আমাকে ত্যাগ করছো? রবিন ঘুরে দাঁড়িয়ে বলে, কোনো সন্দেহ আছে? জান্নাত একটা দম নেয়, তারপর ভীষণ শীতল কণ্ঠে বলে, তাহলে মতেও আমাকে ত্যাগ করো। তোমাকে ছাড়া বাঁচার এত কঠিন কিছু না, সেটা আমি বুঝে গেছি। যেভাবেই হোক আমি আমার মেয়েকে নিয়ে দিন পার করে ফেলতে পারবো। রবিনের ভেতরটা শিরশির করে উঠল ওই কণ্ঠে। তারপর বলল, যেমন তোমার ইচ্ছে। তারপর একটু ভাবল কিছুক্ষণ, অতঃপর বড় করে শ্বাস টেনে নিয়ে উচ্চারণ করল, তালাক তালাক তালাক। জান্নাতের টলটলে চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আর আইনি মতে? আইনি ঝামেলায় পড়বে না তুমি, ওসব আমি আগেই ক্লিয়ার করে ফেলেছি। জান্নাত তীব্র তিরস্কারের ভঙ্গিতে মেঝেতে থুতু ফেলল। চেহারায় তার স্পষ্ট উপহাস। রবিনের কোনো ভাবান্তর হলো না এতে। তোমার কাছে টাকা পয়সা আছে? না থাকলে আমি কিছু দিয়ে যেতে পারি। তোর টাকা তুই খা, আপাতত আমার বাসা থেকে বের হই, আর কিছু লাগবে না আমার। রবিন কাঁচুমাচু ভঙ্গিতে বেরিয়ে এলো ছোট্ট অ্যাপার্টমেন্টটা থেকে। তার অনুভূত হতে লাগলো যেন তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। কত বড় গর্দবের দল এগুলা! বলে 24 ঘন্টা পরে মিসিং ফাইল করতে। আমার মেয়ে নাকি ঘুরতে বেরিয়েছে কোনো বন্ধুর সাথে, তখন যে ঘুষি মেরে নাক মুখ ফাটিয়ে দেয়নি, এটাই এই গর্দবের সাতপুরুষের ভাগ্য। শাহরিয়ার গাড়ির স্টিয়ারিং হুইল ঘোরাতে ঘোরাতে উদ্বিগ্ন স্বরে বলল, আচ্ছা বাবা, থামো এবার। রিপোর্ট তো করে এসেছি, তাই না? পেয়ে যাব ওকে, চিন্তা করো না, দোয়া করতে থাকো। সোহাইল সাহেব উদ্বিগ্ন মুখে সামনের দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পর হোয়াটসঅ্যাপে কল এলে দেখেন মাহিরা কল দিয়েছে। মাহিরার সাথে সংক্ষেপে কথা সেরে ফোন কেটে দেন তিনি। তারপর হঠাৎ হোয়াটসঅ্যাপে কি মনে করে ঢুকে প্রায় চমকে ওঠেন। অরোরার অ্যাকাউন্ট থেকে প্রায় 2 ঘন্টা আগে মেসেজ এসেছে। আশ্চর্য, আগে কেন দেখলেন না উনি এটা? দ্রুত মেসেজ দেখে উনি থমকে যান। শাহরিয়ার বাবার অভিব্যক্তি দেখে অবাক হলো, উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল, বাবা কি হয়েছে? সোহাইল সাহেব কিছু বলছে না দেখে নিজেই ফোনটা হাতে নিল। মেসেজটা বের করে করাই ছিল, তোমরা আমার সাথে ঠিক করলে না। একটা মানুষকে ভালোবেসেছিলাম, বিয়ে করতে নিয়েছিলাম, ওকেও অপমান করে তাড়িয়ে দিলে। তোমাদের কাছে আমার গুরুত্ব এতটুকু সেটা আমি বুঝে গিয়েছি। আমার সাথে এরপর যা কিছু হবে তার জন্য দায়ী থাকবে শুধু তোমরা। আমি মরি বাঁচি যাই হয়ে যাই না কেন, এর জন্য তোমরাই দায়ী। আমাকে খুঁজো না, লাভ নেই। আমার লাশও যেন তোমাদের কপালে না জুটে। বাই।
শাহরিয়ার হতবাক হয়ে মেসেজটার দিকে তাকিয়ে রইল। এটা অরোরা পাঠিয়েছে? সোহাইল অদ্ভুত থমথমে মুখে বসে রইলেন। তার ভেতরে টানা পড়েন যেন স্পষ্ট টের পাচ্ছে শাহরিয়ার। এজন্যই নিজের ভেতরে তীব্র ভয় টের পেল সে, এবং তার ভয়টাই যেন সত্যি হলো।